জুলজিক্যাল গার্ডেন, তাও আবার এই ভরা গরমে? না না, ভুল করছেন। আসলে আমরা গেছিলাম শীতকালেই, বাট ওই যে বললাম টাইমের অভাব, তাই ভরা শীতের ভিডিও দিতে হচ্ছে ভরা গরমে। তা যাই হোক, ই টিকিট বা অনলাইনে আগে থেকে টিকিট কেটেই আমরা এবছরে চিড়িয়াখানা দর্শন করেছিলাম। আর ঢুকেই যে সাইনবোর্ডটা আমাদের ফার্স্ট চোখে পড়লো সেটা হচ্ছে কিছুটা এরকম। লেখা ছিল 10 মিটার দূরত্বে আছে হরিণ, 17 মিটারে আছে সুন্দর সুন্দর হাঁস, 30 মিটার দূরত্বে পেয়ে যাবেন কুমির এবং 70 মিটারে আছেন শিংওলা বেশ সুন্দর হরিণ মহাশয়। আর এখানে লেখা আছে আপনি আছেন ক্যামেরার নজরদারিতে। আর এখানে চিড়িয়াখানার জার্নির ঠিক শুরুতেই আপনাদের চোখে পড়বে এরকম একটা বড় সাইনবোর্ড, যেখানে চিড়িয়াখানার একটা ওভারঅল রোড ম্যাপ দেওয়া আছে। বাট মানচিত্রটা আমার অনেকটা তিমি মাছের শেপের লেগেছিল। আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চিড়িয়াখানায় ঢুকেই প্রথমেই যার দর্শন মিলল তিনি হলেন কুমির বাবাজি। চলুন এক এক করে গুনে ফেলি কটা আছে এখানে। এই যে 1 নম্বর, এই যে 2 নম্বর, আর এই যে লেজ দেখা যাচ্ছে 3 নম্বর। তবে এদের মধ্যে আমার এনাকেই একটু বেশি অ্যাক্টিভ মনে হলো। যাই হোক, এবার দেখে আসুন নিচে কতগুলো আছে। 1, 2, 3, আর এই যে এখানে একটা পুঁচকি অংশ দেখা যাচ্ছে, 4 নম্বর কুমির। সব মিলিয়ে 4টেই তো মনে হচ্ছে এখানে আছে। না 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 না, 5টা। এই যে এই সাইডে একটা মিস করে গেছিলাম। আর এই যে হরিণটা আমাদের সাথে কিরম টুকি টুকি খেলছে দেখুন। বাট না, আমাদের এই হরিণের সাথে টুকি টুকি খেলাটা না ঠিক পোষালো না। তাই আমরা অফিসিয়ালি এখন দেখা করতে যাচ্ছি চিতল হরিণ বা স্পটেড ডিয়ারের সাথে। আর এই যে আমরা চলে এসেছি ওদের খাঁচার সামনে। আমার মনে হয় এই যে হরিণের গায়ে সাদা সাদা দাগগুলো আছে বা ছোট ছোট স্পটগুলো আছে, সেই স্পট থেকেই এদের নাম হয়েছে স্পটেড ডিয়ার। আর এই হলো মনুষ্য প্রজাতি, খাঁচার বাইরে। আর এবার আমরা চলে যাব কাঁকড় বা ব্রেকিং ডিয়ারের কাছে। প্রজাতি অনুযায়ী এরা হরিণ হলেও আমার এদের বাচ্চাগুলোকে অনেকটা বাছুরের মতোই লেগেছিল। তবে বড় হরিণগুলোর মাথায় বেশ শক্তপোক্ত শিং দেখে ভাল লাগছিল। তো হরিণ দর্শনের পর এবার আমরা চলে যাচ্ছি অ্যালডেব্রা জায়ান্টের কাছে, যিনি হলেন একটি বিশাল আকারের কচ্ছপ। প্রথমে তো দেখে মনে হচ্ছিল এটা একটা নিতান্তই শোপিস, কেননা একদম জড় পদার্থের মতো একটা জায়গায় পড়েছিল। বাট পরে যখন ক্যামেরা জুম করলাম দেখতে পারলাম তিনি ঘাড় নাড়াচ্ছেন। তখন বুঝতে পারলাম ইনিই আসল খাঁচার মালিক। এরপর আমাদের সাথে একটা ছোট্ট ক্যাঙ্গারুর ছোট্ট সাক্ষাৎকার হয়েছিল, বাট সেই সাক্ষাৎকার সম্পূর্ণ হয়নি, কারণ তার আগেই আমাদের জায়েরা চলে এসেছিল সেখানে। অ্যাকচুয়ালি ওরা চিড়িয়াখানার গেটের সামনে এসে আমাদের ফোন করেছিল যে আমরা এসে গেছি, আর সেই জন্যেই আমার হাজব্যান্ড গেছিলো ওদের গেট থেকে ভেতরে আনতে, কারণ একই ই টিকিটে ওদেরও ভেতরে আসার কথা ছিল। তো যেহেতু সেক্ষেত্রে কোনো যাতে সমস্যা না হয় সেই দিকটাই দেখতে গেছিলো আমার হাজব্যান্ড। আর সেই সুযোগে আমি আর আমার 2 মেয়ে বসেছিলাম এই চেয়ারটাতে, আর বসে আমরা প্রাকৃতিক দৃশ্য একটু উপভোগ করছিলাম। এই যে এই হলো আমার হাজব্যান্ড, দূরে দাঁড়িয়ে আছে। আর ওই যে দূরে আসছে ওরা হলো আমার 2 জা এবং তাদের মেয়েরা। ওরা আসার পরেই আমরা আমাদের প্রথম খাবার পর্ব বা ব্রেকফাস্ট সেরে ফেললাম। ব্রেকফাস্টের মেনুতে ছিল চাউমিন, যেটা এনেছিল ছোটি ভাইরা, দিদি ভাইরা এনেছিল লুচি, এবং আমি বানিয়ে নিয়ে গেছিলাম আলুর দম। তো লুচি আলুর দম ছিল লাঞ্চের মেনু, আর চাউমিন ছিল ব্রেকফাস্টের জন্য। তো আমরা চাউমিন খেয়ে আবার সবাই মিলে রওনা দিলাম খাঁচাবন্দি প্রাণীদের দর্শনের উদ্দেশ্যে।
ব্রেকফাস্ট শেষ করে প্রথমেই যাকে দেখতে এলাম তার ঘরের সামনেই দেখি ডু নট ডিস্টার্ব বোর্ড টাঙানো আছে, বাট তার নাম ছিল ক্যাসোভারি। এত সুন্দর নাম যার, তার দর্শন পাবো না, কি মুশকিল কথা। দেখি খুঁজে পাই কিনা। খুঁজতে 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 ওই তো ওই দূরে দাঁড়িয়ে আছেন তিনি, কিন্তু তার মুখ কই, মুখই দেখতে পাচ্ছি না। অনেক চেষ্টা করলাম বাট কিছুই দেখতে পেলাম না। দূর থেকে দেখে মনে হচ্ছিল অনেকটা পট চুলের মতো, যেন মনে হচ্ছিল কেউ উইক পরে বসে আছে। সামনে থেকে দেখতে না পেয়ে আমরা এবার চেষ্টা করলাম সাইড থেকে দেখার। হ্যাঁ, ঠিক ধরেছি, তার মাথা এবং ঘাড় দুটোরই অস্তিত্ব খুঁজে পেলাম। পুরো প্রাণীটাকে দেখতে পেয়ে তখন একটু নিয়ে মনটা শান্ত হলো। এরপর যার দেখা পেলাম তাকে দেখে মনে হচ্ছিল তার আয়তনের তুলনায় তার নিরাপত্তার আয়োজন বিশাল, কারণ এইটুকুনি কচ্ছপের জন্য এত বড় খাঁচা, ভাবা যায়? যাই হোক, বাট তার নামটা কোথাও খুঁজে পাইনি। এরপরে আমরা চলে গেলাম একটা উট পাখির খাঁচার সামনে। প্রথমে তো উট পাখিটা বেশ গটগট করেই আমাদের দিকে চলে এলো, বাট আসার কিছুক্ষণ পরেই সেই যে তার গায়ের ভেতরে মুখটা লোকালো আর বাড়ি করলো না, বোধহয় আমাদের দেখে খুবই লজ্জা পেয়েছিল। আহারে। এরপর আমরা যার খাঁচার সামনে এসে উপস্থিত হলাম তার নাম ছিল রিং টেলড লেমুর। প্রথম প্রাণীটি আমাদের দেখে যেভাবে লেজ উঠিয়ে পেছন দিকে হাঁটা দিল, আমার তো মনে হচ্ছিল বোধহয় আমাদের সামনেই সে প্রাতঃকর্ম সেরে ফেলবে। বাট দ্বিতীয় প্রাণীটিকেও যখন দেখলাম ওই একইভাবে দাঁড়িয়ে আছে আমাদের দিকে তাকিয়ে এবং হাঁটা চলাও করছে একইভাবে লেজ উঠিয়ে, তখন বুঝতে পারলাম যে না, আমার ধারণা সম্পূর্ণ ভুল, ওনার হাঁটা চলার ধরনটাই ওই রকম। যাই হোক, দেখে বেশ ভাল লাগলো। এরপর উল্টো দিকে আরও একটি এরকম ডোরাকাটা প্রাণীর দেখা মিলল, যদিও আয়তনে সে লেমুরের থেকে অনেকটাই বড় ছিল। এনাকে আমরা সবাই জানি, সবাই চিনি, ইনি হলেন জেব্রা। বেশ সুন্দর করে দুজন দুদিকে পোজ দিয়ে দাঁড়িয়েছিল। বেশ কিছু এনাদের সুন্দর সুন্দর ফটো তোলার পর আমরা চলে গেলাম উল্টো দিকের একটি প্রকাণ্ড আকারের গিরগিটির খাঁচার সামনে। তবে এনার নামটা অবশ্য ক্যামেরাবন্দি করার সুযোগ হয়নি। নাম দেখবো কি, তাকে তো খুঁজে পেতেই 8 ঘন্টা সময় লেগে গেল। এমন পাতার সাথে মিশেছিল যে তাকে খুঁজেই পাচ্ছিলাম না। শেষমেশ আশেপাশে দর্শনার্থীদের ডিরেকশন অনুযায়ী একটু চোখ ঘোরাতেই তাকে খুঁজে পাওয়া গেল, আর তারপরেই ক্লিক ক্লিক তার ফটো সেশন চালু। এরপর আমরা চলে গেলাম আমেরিকান বার্ড ঈগলের খাঁচার সামনে। এনার দর্শন পেতে অবশ্য আমাদের খুব একটা বেগ পেতে হয়নি, কারণ ইনি একদমই খাঁচার সামনে বেশ সুন্দরভাবে বসেছিলেন। আমরা বার্ড ঈগলের সাথে সেলফি তুলতেই যাব, ঠিক সেই সময় সামনেই চোখে পড়লো একটা জেব্রা একদম খাঁচার সামনে চলে এসছে। বোধহয় আমরা যখন ওখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম আমাদের দামি ক্যামেরাগুলো চোখে পড়ে গেছে ওনার, ব্যাস চলে এসছে ফটো তোলাতে। তা বেশ, ওনার আবদার আশ মিটিয়ে পূরণ করার পর ওনার বেশ কয়েকটা সুন্দর সুন্দর পোজে ছবি তুলে দেওয়ার পর বেশ কিছুটা এগোনোর পরই চোখে পড়লো এই বিশাল আকারের সাইনবোর্ডটা, যেখানে লেখা ছিল আই লাভ মাই জু। ব্যাস সেখানে দাঁড়িয়ে আমরাও একটু সেলফি সেশন সেরে নিলাম। পেছনে রয়েছে আমার 2 জা, আর এই যে সামনে কোনো রকমের সেলফি স্ট্যান্ডটা হাতে সামলিয়ে আমি। আমরা সামনের দিকে এগোতেই যাব, বাট না, পেছন ফিরে দেখি আমার 2 জায়ের এখনও ফটো তোলা শেষ হয়নি। যাই হোক, ওদের ফটো তোলা শেষ হওয়ার পর আবার আমরা এগোলাম সামনের দিকে। আমার 2 জা যখন ওই দিকে ফটো তুলছিল তখন হঠাৎই এই গাছটার ওপর চোখ পড়ে গেল। এত সুন্দর লাগছিল গাছটাকে দেখতে যে একটা ছোট্ট ভিডিও তো বানতা হি হ্যায়। একটু দূরেই চোখে পড়লো এই সাইনবোর্ডটা, যেখানে লেখা ছিল অফিসিয়াল স্টেট ট্রি, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের একটা করে স্টেট ট্রি থাকে। এই নামগুলো অবশ্য আমাদের অনেকের কাছেই অজানা, তাই এই সাইনবোর্ডটা দেখতে পেয়ে একটা ছোট্ট ভিডিও করে রাখলাম। তোমরা চাইলে পজ করে নামগুলো একবার চেক করে নিতে পারো। এরপর আমরা চলে গেলাম হনুমানের খাঁচার সামনে, কিন্তু হনুমান কই, কোথাও তো দেখতে পাচ্ছি না। এই যে চলে এসছেন আমাদের হনুমান বাবাজি খেলা দেখাতে। বেশ নাচতে নাচতেই আসছেন, বাট কই, কোথায় গেল? যা, এতেই সব এনার্জি শেষ। এদেরকে দেখে মনে হচ্ছে আমাদের হনুমানের খেলা দেখার স্বপ্ন বোধহয় স্বপ্নই রয়ে যাবে। বাট ওই যে আশায় বাঁচে চাষা,
ওই আশাতেই ক্যামেরাটা ধরে আরেকটুখানি দাঁড়িয়ে থাকলাম, যদি কিছু ক্লিপস পাওয়া যায়। অ্যান্ড ইয়েস, আমার অপেক্ষা করাটা একদমই বিফলে যায়নি। কিছুক্ষণ পরেই আর একটা হনুমান নাচতে নাচতে এলো, বাট সেও বসে বলল এই তো, পরিস্থিতি সামাল দিতে আরও একজন। এইবার খেলা জমে উঠেছে। বেশ লাগছিল কিন্তু শীতের দুপুরে এদের খেলা দেখতে। এদের খেলা দেখা শেষ করে একটু ফাঁকা জায়গাতে আসতেই চোখে পড়ল চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের কচিকাচারাও বেশ খেলায় মেতে উঠেছে শীতের দুপুরে। একটু দূরেই বেশ বড় বড় হরফে লেখা ছিল আই লাভ আলিপুর জু, এবং অবধারিতভাবেই সেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে সেলফি তুললাম। অ্যান্ড ইয়েস, আমার একটা সিঙ্গেলও। এরপর আমরা চলে গেলাম নোনা জলের কুমিরের সন্ধানে। যেতে যেতে দেখতে পেলাম নোনা জলের কুমিরের সাইনবোর্ডের পাহারাদারটি কিন্তু বেশ ফর্সা, কিন্তু এই সাইনবোর্ডটি যার নামে, অর্থাৎ সেই নোনা জলের কুমির কোথায়? এই তো খুঁজে পেয়েছি তাকে। শীতের দুপুরে বেশ ভালো করে রোদ পোয়াচ্ছেন। না, কোনোভাবেই তিনি মুখ দেখাতে নারাজ। যাই হোক, এই আধা দর্শন করেই মন খারাপ করে চলে আসতে হলো কুমিরের খাঁচা থেকে। এবার আমরা যাব টাইগার ডেনে। হালুম। তো বাঘ মামাকে দেখার জন্য আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম, একদম ফুল ব্যাটারি চার্জড হয়ে আমরা যাচ্ছিলাম টাইগার ডেনে। বাট কিছুটা সামনে গিয়েই হতাশ হয়ে পড়লাম। ভিড় সেরকম একটা কিছু ছিল না, দেখে বোঝাই যাচ্ছিল যে বাঘ হয়তো এখানে নেই। অ্যান্ড ইয়েস, আমার ধারণা একদম ঠিক ছিল, এখানে বাঘের টিকিটিও দেখা যাচ্ছে না। কিন্তু তাহলে বাঘ মহাশয় আছেন কোথায়? অনেক খোঁজাখুঁজি করার পর এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল ওইখানে বাঘ মামাজি রোদে পিঠ দিয়ে বেশ ভালো করে ঘুম দিচ্ছেন। ও বাবা, এখানে ঘুমিয়ে পড়েছে। এই যে তিনি এখানে সুন্দরভাবে রোদে পিঠ দিয়ে ঘুম দিচ্ছেন, আর তার ঘুম এতটাই গাঢ় যে এত দর্শনার্থীদের চিৎকার চেঁচামেচি ক্যাঁচ ম্যাচ প্যাচ প্যাচ হ্যাচ হ্যাচ কিছুই তার কানে আসছে না। তিনি ঘুমিয়েই আছেন। আশা করি ইদানিং যাদের ঘুমানোর জন্য ঘুমের ওষুধের আশ্রয় নিতে হয় তাদের মনে হয় এই বাঘ মামাজিকে দেখে বেশ হিংসেই হচ্ছিল, কি বলুন? না, এত লোকের এত কচকচানিতে কি আর ঘুমানো যায়? শেষ পর্যন্ত বাঘ মামাজি মাথা তুললেন বটে, কিন্তু না, আবারও শুয়ে পড়লেন। বোধহয় সারা রাত ঘুম হয়নি, তাই বিরক্ত হলেও বেশি কিছু বললেন না তিনি। এরপর আমরা পদার্পণ করলাম পাখিদের রাজ্যে। প্রথমেই দেখা মিলল ম্যাকাওয়ের। দেখলাম ওরা খাঁচার ভেতরে বেশ দল পাকিয়ে খেপে খেপে মিটিংয়ে বসেছে। বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। ম্যাকাওয়ের খাঁচার সামনে এই রকম একটা সাইনবোর্ড দেখতে পেলাম, যেখানে প্রত্যেকটা আলাদা আলাদা ম্যাকাওয়ের আলাদা আলাদা নাম দেওয়া আছে। তোমরা চাইলে এই নামগুলো একবার পজ করে চেক করে নিতে পারো। এরপর আমরা চলে এলাম আমাদের জাতীয় পাখি বা ময়ূরের খাঁচার সামনে, কিন্তু এসে একটু হতাশই হলাম বটে। যদিও জাতীয় পাখি বলে কথা, তার প্রোটেকশনও সেই রকমই হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু এত খাঁচার খাঁজখোঁজ দিয়ে ফটো তুলবো কি করে বলুন তো? আর চিড়িয়াখানায় এসে জাতীয় পাখির ফটো তুলতে পারবো না, এর থেকে বড় দুঃখ তো আর হয় না। যাই হোক, এর মধ্যেও যতটুকু তুলতে পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নাও। এরপর আমরা চলে গেলাম একটি প্রকাণ্ড আকারের পাখিদের খাঁচার সামনে। এই খাঁচায় ছিল বিভিন্ন ধরনের বক ও সারস জাতীয় পাখি, তবে এদের প্রত্যেকেরই আমি নাম জানি না। পরে সাইনবোর্ডে তোমাদের দেখিয়ে দেব, তোমরা দেখে নিও।
এই যে সাইনবোর্ড খুঁজে পেয়ে গেছি। এই যে এইটা হলো পেইন্টেড স্টক, তারপরেরটা হলো স্পনবিল বা খুন্তে বক, এটা হলো রোজি পেলিকান যেটা লাস্টে দেখলাম চুপ করে এক জায়গায় বসেছিল, অ্যান্ড তারপরে এটা হচ্ছে হোয়াইট ইবিস বা সাদা কাস্তে বক। এরপর আমরা চলে গেলাম আর একটা বড় পাখির খাঁচার সামনে। সেই খাঁচার সামনে যেতে না যেতেই দেখা হয়ে গেল এক অদ্ভুত পাখির। এই পাখির ঠোঁটটা কিছুটা অদ্ভুত ধরনের। মূলত পাখিদের এই ধরনের ঠোঁটগুলো কোনো এক বিশেষ কাজের জন্য ব্যবহৃত হয় জানি, তবে এই পাখির এহেন ঠোঁটের কী কাজ সেটা অবশ্য আমার জানা ছিল না। যাই হোক, অবাক হয়ে বেশ কিছুক্ষণ ওই পাখিটার দিকে তাকিয়ে থাকার পরে চোখ গেল খাঁচার অন্যান্য পাখিগুলোর ওপর। আর আমি যদি খুব ভুল না হই তাহলে ওপরে বসে থাকা ওই পাখিগুলো ফ্লেমিঙ্গো বার্ড, তাই না? একটু দূরে যেতেই চোখ পড়ে গেল ডান দিকে থাকা এই দুটো ফোয়ারার দিকে। তার মধ্যে একটা অলরেডি খারাপ, আর দূরে থাকা ওইটা এখনও টিম করে তার কাজ করে চলেছে। যাই হোক, আর এই দেখো একটা সুন্দর ফুল দেখতে পেলাম, তাই ভিডিও করে রাখলাম। ভীষণ সুন্দর লাগছিল ফোয়ারাটাকে দূর থেকে দেখতে, তাই ক্যামেরাটা একটু জুম করতেই চোখে পড়ল কি সুন্দর পাশ দিয়ে হাঁস ভেসে যাচ্ছে দেখুন। আর এইসব দেখতে দেখতে হঠাৎই চোখ পড়ল এই গাছটার ওপর, কিন্তু কালো কালো ওগুলো কি? ক্যামেরাটা একটু জুম করতেই চোখ কপালে, এ তো বাদুড়, সারি সারি রাশি রাশি বাদুড় ঝুলছে ওই গাছে, পুরো গাছটাকেই কালো করে দিয়েছে। এরপর দেখা মিলল একটা মুরগি টাইপের পাখির, বাট কি নাম সেটা বলতে পারবো না যদিও। আর দূরে ছিল কতগুলো পায়রা টাইপের পাখির, বাট এগুলোর কোনোটারই আমি নাম বলতে পারবো না, কারণ এই খাঁচার কোনো পাখিরই আমি নামের কোনো সাইনবোর্ড খুঁজেই পাইনি, যদিও থেকে থাকবে বাট আমার চোখে পড়েনি। যাই হোক, এই সমস্ত অদ্ভুত পাখির দেখা পাওয়ার পর মাথাটা প্রায় গলিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে দেখতে পেলাম একটা অতি পরিচিত সাধারণ প্রজাপতিকে। ওকে দেখে মনটা একটু আশ্বস্ত হওয়ার পরেই আমরা রওনা দিলাম জিরাফ ওয়ার্ল্ডের দিকে। জিরাফ ওয়ার্ল্ড দর্শনের পর আমাদের হলো আরও একটা ছোট্টখাট্টো খাবার বিরতি। বিফোর লাঞ্চ ব্রেক, ওই টুকটাক স্ন্যাক্স আর কি।